তাসকিন আহমেদ কি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা ছিল নাকি লিটন দাস ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা আপনাদের কাছেই প্রশ্নটা রইল, আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই গতকাল যে খেলাটা হয়েছে আমাদের বাংলাদেশ এবং নেদারল্যান্ডে যে খেলাটা হয়েছে সবাই দেখছেন। এখন কালকের ম্যাচটা নিয়ে কিছু কথা বলতে চাই। কালকের ম্যাচে বাংলাদেশ যেমনটা খেলছে এবং কি কারণে বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছে সেই বিষয় নিয়ে সামান্য একটু আলোচনা করব। দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথম কথা হচ্ছে যে কালকের খেলায় বাংলাদেশ দলটা পুরোপুরি যে ধাঁচে খেলছে সেই খেলাটাই আমরা বাঙালি ক্রিকেট প্রেমী মানুষ হিসাবে সেটাই আশা করি। যেমন বাংলাদেশ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় এবং আমার মনে হয় সেই সিদ্ধান্তটা খুবই ভালো ছিল। লিটন দাসের এই সিদ্ধান্তটা প্রশংসনীয়, কেননা মাঠটা ছিল ব্যাটিং উইকেট এবং কালকের যে আউটফিল্ড ছিল সেই আউটফিল্ডটা ছিল অনেকটাই ওয়েট, মানে ভেজা ছিল আর কি। যেমন সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলতেছিলেন যে কালকে যে আউটফিল্ডটা ছিল সেখানে 6-7 ওভার শেষ হওয়ার পরে বলারদের নাকি প্রবলেম হচ্ছিল, বলটা ভিজে যাচ্ছিল, তাদের বল করতে প্রবলেম হয়েছিল। কিন্তু তারপরেও আমাদের বোলিং ইউনিট যেভাবে বল করছে সেটা নিশ্চিতভাবে বলা যায় দুর্দান্ত ছিল। এখন কালকের ম্যাচে তাসকিন আহমেদ কি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা ছিল নাকি লিটন দাস ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা আপনাদের কাছেই প্রশ্নটা রইল, আপনারা জানাবেন। এখন তাসকিন আহমেদ যেভাবে বল করছে, আমাদের পেস বোলিং ইউনিটটাকে তাসকিন যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সেটা ছিল অনেক বড় একটা বিষয়। কেননা আপনারা যদি লক্ষ্য করেন তাসকিন আহমেদ গতকালকের প্রত্যেকটা ওভারে, যে ওভারে সে বোলিং আসছে সে ওভারে সে একটা করে উইকেট নিয়েছে এবং সে 4 ওভারে 4টা উইকেট টোটাল নিয়েছে। এবং নেদারল্যান্ড দলকে এই ব্যাটিং প্যারাডাইস উইকেটেও 136 রানের বেশি বাংলাদেশ করতে দেয়নি। তারপর হলো বাংলাদেশের ব্যাটিংয়ের পালা। এবার যদি ব্যাটিংয়ের কথা বলি, আমাদের পারভেজ ইমন যেভাবে শুরুটা করছিলেন সেটা নিঃসন্দেহে অনেক সুন্দর ছিল, কিন্তু আনফর্চুনেটলি তার উইকেটটা যখন পড়ে যায় সেটা কিছুটা হলেও কষ্ট লাগে। যদিও তার এই যে বলটাতে সে আউট হয়েছে সেই বলটাতে তার আমার মনে হয় না করার তেমন কিছু ছিল। বলটা খুবই ভালো একটা বল ছিল, ভালো একটা ডেলিভারিতে সে আউট হয়েছে, যে কারণে হয়তোবা তার আউট হওয়ার কারণেও আমাদের তেমন পেইন ফিল হয় নাই। যাই হোক, আউট হওয়ার পরে অনেকদিন পর আবার দেখলাম যে বাংলাদেশ দ্বিতীয় উইকেট জুটিতে তারা অনেক ভালো একটা জুটি করতে পারছে, লিটন দাস এবং আমাদের জুনিয়র তামিম। এখন এখানে লিটন দাসের কথা স্পেশালি বলতে হয়, কেননা লিটন দাস কালকে যে খেলাটা খেলছে আমরা সাধারণত লিটন দাসের কাছ থেকে এরকম খেলাই আশা করি। যদি আপনারা প্রিভিয়াস কিছু ম্যাচ লিটন দাসের দেখেন, লিটন দাস প্রায় প্রত্যেকটা ম্যাচে সে ধীরগতিতে শুরু করতে যাচ্ছিল এবং ধীরগতিতে শুরু করাটাই ছিল তার আমার মনে হয় সবচেয়ে বড় বোকামি, এবং সে কারণে প্রত্যেকটা ম্যাচে তার উইকেটগুলো দিয়ে আসছে। কালকের ম্যাচটাতে লিটন দাস যেরকম খেলছে, যে শুরু থেকে সে অ্যাগ্রেসিভলি ব্যাট করতেছিল এবং সে সেটার ফল পাইছে। যদি আপনারা বলেন সেই প্রথম তার রিভার্স সুইপ করে যে ছয়টা মারা এবং পরবর্তীতে লেগ সাইডে সে যে একটা শট খেলে 6 হয়, সেগুলো নিঃসন্দেহে দুর্দান্ত ছিল। আমরা বাংলাদেশি সবাই জানি লিটন দাসকে বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা হিসাবে সবাই চিনি, এবং কালকে লিটন দাস সত্যিকারভাবেই ক্রিকেট মাঠে তার মোনালিসার ঝলকটা সে দেখাইছে। তার পরবর্তীতে যখন জুনিয়র তামিম আউট হওয়ার পরে আসলো সাইফ হাসান, এবং আমরা মূলত বাঙালি ক্রিকেট প্রেমী মানুষরা এরকম ব্যাটিংয়ে আশা করি যে আমাদের কোনো ব্যাটসম্যান ক্রিজে আসার পরে সে বল খাবে না। সাইফ হাসান সেও কালকের ম্যাচটাতে তেমনটাই খেলছে। সে আসার পর থেকেই তার ব্যাটে বাউন্ডারির ফুল ছুরি দেখতেছিলাম এবং লাস্টে যেটা হওয়ার সেটাই হয়েছে। বাংলাদেশ টিম এই ম্যাচটাকে খুবই হেসে গেলে জিততে পেরেছে। যদিও নেদারল্যান্ড খুব বেশি বড় দল না, এই জয়টা হয়তোবা আমাদের জন্য অনেক বড় কোনো অর্জন না, কিন্তু তারপরেও সামনে আমাদের এশিয়া কাপ, এই এশিয়া কাপের আগে এই রিয়ালিটি চেকটা আমাদের প্রয়োজন ছিল, এবং হোক নেদারল্যান্ড ছোট দল, তাদের বিপক্ষে জয়টাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের কনফিডেন্টটাকে বিল্ড আপ করার জন্য। আর বেশি কথা বলবো না, আপনারা সবাই আপনাদের মন্তব্য মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।